আসসালামু আলাইকুম প্রজেক্ট এইসের আমার প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি চলে এসেছি কেমিস্ট্রির ১৩ নম্বর ক্লাস নিয়ে। আজকের ক্লাসটাও বিগত দুটি ক্লাসের মতোই ইম্পর্ট্যান্ট, দ্রাব্যতার। আমি প- আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ফারহান সাদিক। প্রজেক্ট এইসের কেমিস্ট্রির ১৩ নম্বর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত দুটি ক্লাসে আমরা দ্রাব্যতার কিছু প্রবলেম সলভ করছি, প্লাস দ্রাব্যতার যে কনসেপ্ট সেটা ক্লিয়ার করছি, যেটা কিনা এইচএসসি প্লাস অ্যাডমিশনের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণফলটা হচ্ছে দ্রাব্যতারই আর একটা হচ্ছে পার্ট, একটু অ্যাডভান্স পার্ট, পরবর্তী পার্ট আর কি। দ্রাব্যতার গুণফলও তোমার এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাই দ্রাব্যতার গুণফল সম্পর্কিত আমরা আজকে পরবর্তী যে আজকের ক্লাসটা এবং পরবর্তী ক্লাসে, এই দুটা ক্লাসে সম্পূর্ণরূপে বেসিক টু অ্যাডভান্স শিখে ফেলবো। অর্থাৎ তোমরা যদি দ্রাব্যতার গুণফল নামটা যদি কখনো নাও শুনে থাকো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, ফার্স্টে আমরা একটু দ্রাব্যতা একটু মেমোরাইজ করে আসি। দ্রাব্যতাটা কি ছিল? দ্রাব্যতা বলতে কি বুঝাইছিলাম বলো তো? দ্রাব্যতা কি ছিল? সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। সম্পৃক্ত দ্রবণের এটা কি একটা ঘনমাত্রা? কার? ঘনমাত্রাটা কার? সম্পৃক্ত দ্রবণের। ওকে, ঘনমাত্রাটা কার? সম্পৃক্ত দ্রবণের। ওকে ওকে, এটা ছিল আমার দ্রাব্যতা। এখন দ্রাব্যতার গুণফলে আসো, বা দ্রাব্যতার গুণফল। আচ্ছা, দ্রাব্যতার গুণফলের আগে আমি তাকে তোমাদের জিনিসটা কি একটু ক্লিয়ার করি। দ্রাব্যতার গুণফলটা আমরা কেন ইউজ করতেছি, বা আমাদের আসলে এটা আসলো কিভাবে জিনিসটা। আচ্ছা, দ্রাব্যতার গুণফলটা হচ্ছে, মনে করো আমি একটা লবণ নিছি, NaCl নিছি, খাবার লবণ নিছি, নিয়ে কি করছি, এটাকে আমি জলীয় দ্রবণে বা জলীয় দ্রবণ বানাইছি এটা আমি, ঠিক আছে? এটাকে আমি কি করছি, জলীয় দ্রবণ দিচ্ছি, মানে এটার মধ্যে পানি মিশাইছি। এখন যখন আমি এই একটা যৌগকে, আয়নিক একটা যৌগ, কিন্তু আয়নিক যৌগ একটা, তো আমি যখন মূলত এই যৌগটাকে পানিতে দিয়েছি বা জলীয় দ্রবণ বানাইছি, তখন এখানে আমি কি কি পাইছি দেখো তো, Na+Cl- দুইটা আয়ন পাইছি। ওকে, এরপরে কি করছি, এরপরে দেখো MgCl, মনে করো এটা একটা লবণ নিছি আমি। আচ্ছা, এই লবণে কি পাইছি দেখো, Mg2+ আয়ন পাইছি, প্লাস কি পাইছি, 2Cl- পাইছি। হুম, আর কি পাইছি দেখো তো, মনে করো আমি একটা আবার AgCl নিছি, এটা নিছি, এটা নিছি, এটাকে ভাঙলে কি পাচ্ছি দেখো তো, সব কিন্তু জলীয় দ্রবণ পাচ্ছি। অর্থাৎ আমি যখন এটা পানিতে মানে দ্রবীভূত করতেছি বা জলীয় জলে যখন দ্রবীভূত করতেছি, তখন আমি এই জিনিসগুলো পাচ্ছি। ওকে, এই জিনিসগুলো আমি পাচ্ছি। ওকে, এখন আমি মনে করো ফার্স্ট অফ অল আমার দ্রাব্যতার, যেহেতু বলছে দ্রাব্যতার গুণফল বলছে, রাইট? আমাকে কি বলছে, দ্রাব্যতার গুণফল বলছে। যখন আমাকে বলতেছে দ্রাব্যতার গুণফল, তখন আমার কি প্রয়োজন, এটা দ্রাব্যতা প্রয়োজন, তাই তো? দ্রাব্যতা প্রয়োজন। দ্রাব্যতার গুণফল কাদের জন্য হয়? সম্পৃক্ত দ্রবণের জন্য হয়। দ্রাব্যতার গুণফল কাদের জন্য হয়? সম্পৃক্ত দ্রবণের জন্য হয়। সম্পৃক্ত দ্রবণ বাদে যে কোনো দ্রবণের জন্য হয় কি, আয়নিক গুণফল, ঠিক আছে? সো এটা আমার কি, সম্পৃক্ত দ্রবণের জন্য। এটা আমার কি, দ্রাব্যতার গুণফলটা কাদের জন্য হয়? সম্পৃক্ত দ্রবণের জন্য, ঠিক আছে? সম্পৃক্ত দ্রবণের জন্য হয়। তো তুমি কি বুঝতে পারছো যে এখানে আসলে কি ঘটতেছে জলীয় দ্রবণে? এটা তো অবশ্যই বোঝার কথা, এটা খুবই সিম্পল জিনিস, এটা আমরা বেশ পড়ছি 9 10, কি হইতেছে 8 থেকে পড়ে আসতেছি। সো এটা আমরা সাইডে রেখে দিলাম, এটা আমাদের কোনো কাজ নেই আপাতত। এখন আমার তোমার কাছে কথা আছে। কথাটা কি, মনে করো আমি হচ্ছে, কি করব, যে আমি যেই লবণগুলো নিছি, মনে করো আমি যে লবণগুলো নিছি, এই লবণগুলো আমি এখন একটা কাজ করব। দেখো, মনে করো আমি একটা ইমাজিনারি লবণ নিছি, এটাতে আসার আগে আমি একটা ইমাজিনারি লবণ নাও। মনে করো লবণটা হচ্ছে এরকম যে PN QM, PN QM, ঠিক আছে? লবণটা কি, PN QM। সো এটাকে যখন আমি হচ্ছে ইয়া করব,
জলীয় দ্রবণে দেব, তখন কি আসবে বলো তো? PM প্লাস, মনে করো PM প্লাস, আর এটা কি আসবে বলো তো? QN মাইনাস। ওকে, QN মাইনাস। ওকে, QN মাইনাস। আচ্ছা, এটার সাথে কি আসবে? এটার সাথে যে এই যে মোলগুলো আছে, সে মোল বলতেছি যে পরমাণু সংখ্যাটা আসবে, সেটা কি হিসাবে আসবে? এখানে মোল হিসাবে আসবে। তাহলে P এর মোল সংখ্যা কত? N। আর Q এর মোল সংখ্যা কত? ঠিক আছে। এখন এখন যখন তোমাকে বলতেছে যে এটার ঘনমাত্রা আমার লাগবে, মোলার ঘনমাত্রা লাগবে, তখন আমি এটা কিভাবে প্রকাশ করব? দেখো, এই জিনিসটা আমার মোলার ঘনমাত্রা লাগবে, প্রত্যেকটা কম্পোনেন্টের মোলার ঘনমাত্রা লাগবে। কিভাবে প্রকাশ করব? মোলার ঘনমাত্রা। ঠিক আছে, ফার্স্টে কি? PN QM, এটা হচ্ছে এটার মোলার ঘনমাত্রা। এটার মোলার ঘনমাত্রা কত? এটা। অর্থাৎ আমি বুঝতে চাচ্ছি যে মোলার ঘনমাত্রা যখন বলবে তখন এইভাবে প্রকাশ করতে হয়। ঠিক আছে, অর্থাৎ আমি যৌগটা লিখব, যৌগটা লেখার পরে আমি কি করব? এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেব। ঠিক সেম যখন আমি PM প্লাসের মোলার ঘনমাত্রা লিখব, তখন এভাবে দিয়ে দেব। ঠিক আছে, এখানে আবার মোল সংখ্যা আইনো না। ঠিক আছে, মোল সংখ্যা কিন্তু ঘনমাত্রার ইনক্লুডেড। এই যে N/V, এটা কি ঘনমাত্রা না? এটা ঘনমাত্রার সূত্র না? এটা কিন্তু এইটারই পার্ট, মানে এইটাকেই আমি এভাবে লিখতেছি। সো অলরেডি সেখানে মোল সংখ্যা ইনক্লুডেড, সো এখানে আমি কিন্তু ওটা আনবো না। আচ্ছা, এরপর আসো কিউটা কিভাবে লিখবো? N প্লাস। ঠিক আছে, এই হচ্ছে তোমার মোলার ঘনমাত্রা, এভাবে লিখতে হয়। এখন দ্রাব্যতার গুণফলের জন্য প্রয়োজন সক্রিয় ভর। কি প্রয়োজন? দ্রাব্যতার গুণফলের জন্য কি প্রয়োজন? দ্রাব্যতার গুণফলের জন্য প্রয়োজন তোমার সক্রিয় ভর। সক্রিয় ভর কিভাবে বের করতে হয়? দেখো, সক্রিয় ভর যেভাবে বের করতে হবে, সক্রিয় ভর যেভাবে বের করতে হয় দেখো। আচ্ছা, সক্রিয় ভর জিনিসটা কি সেটা একটু আমি বলি। সক্রিয় ভর জিনিসটা হচ্ছে কোনো মৌলের সক্রিয় ভরটা ফার্স্টে যদি আমি তোমাদের দেখাই যে কিভাবে বের করতে হয়, তাহলে তুমি ডেফিনিশনটা লিখতে পারবা। খুব বেশি কঠিন ডেফিনিশন করার আমার কোনো প্রয়োজন নাই। যেটা আমার বুঝতে সুবিধা, যেটা আমার লিখতে সুবিধা, ঠিক আছে, বুঝাইতে সুবিধা, আমি সেটাই বলবো। সক্রিয় ভরটা কি? সক্রিয় ভরটা হচ্ছে, মনে করো আমি এই দুটা দিয়ে বুঝাই, আমি এটার মোল সংখ্যা কত ছিল? N ছিল। ঘনমাত্রা কত? এটা, রাইট? আচ্ছা, সক্রিয় ভর জিনিসটা হচ্ছে ঘনমাত্রা টু দি পাওয়ার মোল সংখ্যা। ঘনমাত্রা টু দি পাওয়ার মোল সংখ্যা। অর্থাৎ আমি যদি তোমাকে বলি PM প্লাস আয়নের সক্রিয় ভর কত, তাহলে তুমি কি লিখবা? PM প্লাস আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার তার মোল সংখ্যা কত? N। যদি আমি বলি যে কিউ এর বের করো, তাহলে কি করবা? কিউ N মাইনাস এর ঘনমাত্রা টু দি পাওয়ার M। এইটা হচ্ছে আমার সক্রিয় ভর। এটা কি আমার সক্রিয় ভর? তাহলে আমার হচ্ছে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? সংজ্ঞাটা আমার দাঁড়াচ্ছে যে কোন মৌলের সক্রিয় ভর বলতে বোঝায়, আচ্ছা, এটা কোনো মৌল হতে পারে অথবা যৌগ হতে পারে। কোনো মৌলের বা যৌগের সক্রিয় ভর বলতে বোঝাচ্ছে যে ওই মৌল বা যৌগের ঠিক আছে ঘনমাত্রার, ওই মৌল বা যৌগের ঘনমাত্রার উপর তার বা ঘনমাত্রার, আচ্ছা ঘনমাত্রার উপরে দিই, এটাই বেশি বেশি ইজি শোনাচ্ছে। ঘনমাত্রার উপর তার মোল সংখ্যার পাওয়ারকে বোঝায়। অর্থাৎ বলো এটা আমি কিভাবে বলতে পারো? যে মনে করো
পাওয়ারকে বোঝায়, ঠিক আছে? সো আমি এখন বুঝাই দিলাম যে হচ্ছে কিভাবে কি করতে হবে। যে আমার যদি পিএম ছিল, পিএম প্লাস ছিল, এনপিএম ছিল, এটা এটা আমার একটা মৌল ছিল বা যৌগ ছিল, যেটাই ছিল, আয়ন ছিল একটা। সো আমি এটাকে যখন সক্রিয় ভরে পরিণত করতেছি তখন কীভাবে করতেছি, পিএম প্লাসের আমি ঘনমাত্রা নিছি, নিয়ে তারপর কি দিয়ে দিছি, পাওয়ার দিয়ে দিছি। কি পরিমাণ পাওয়ার? যেই পরিমাণ তার মোল সংখ্যা। এটা হচ্ছে আমার সক্রিয় ভর। ওকে, এরপরে এবার আসো আমরা কোথায় যাব? এবার আসো আমরা যাব দ্রাব্যতার গুণফল। সক্রিয় ভর শেখা হয়ে গেছে, এখন দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণফলটাও ঠিক সেম ওয়েতে শেখাবো যেভাবে সক্রিয় ভর শেখালাম। ফার্স্টে আমরা উদাহরণ দেখব, এরপরে উদাহরণ দেখার পরে আমরা সংজ্ঞা লিখব যে আসলে জিনিসটা কি। দেখো, দ্রাব্যতার গুণফলকে বেসিক্যালি বলা হয় কেএসপি। কি বলা হয়? কেএসপি। দ্রাব্যতার গুণফলটা হচ্ছে, মনে করো যেই লবণটার তুমি দ্রাব্যতার গুণফল বের করতে চাচ্ছ, সেই লবণটার সক্রিয় ভরের গুণফল। কথা বোঝা গেছে? অর্থাৎ দ্রাব্যতার গুণফল বলতে বোঝায়, মনে করো আমি ওই যে কিছুক্ষণ আগে যে একটা লবণ পড়লাম, যেটার আমি দ্রাব্যতার গুণফল মানে একটা লবণ দেখলাম যে পিএন কিউএম, এটা যে দেখলাম না যে কেএসপি কেএসপি অফ পিএন কিউএম, এটা যেটা আছে না, এটার আমি এখন তোমার হচ্ছে কেএসপিটা বের করে দেখাবো। সক্রিয় ভরের গুণফল কি বলছি, যে যারা আমি কেএসপি বের করতেছি তাদের মধ্যে যে আয়নগুলো আছে, সে আয়নের সক্রিয় ভরের গুণফলকে দ্রাব্যতার গুণফল বলে, ঠিক আছে? সো এটার মধ্যে আয়ন কি কি আছে? এটা আছে, আর কি আছে? এটা আছে, তাই তো? সো এটার সক্রিয় ভরটা কি? পিএম প্লাসের সক্রিয় ভর কি? এইটা। আর কিউএন মাইনাসের সক্রিয় ভরটা কি? এটা। সো এই দুটো যখন গুণ করব তখন আমি কি পেয়ে যাব? তখন আমি পেয়ে যাব কেএসপি। ওকে, তখন আমি কি পেয়ে যাব? কেএসপি। তাহলে আমি সংজ্ঞাটা কি বোঝাচ্ছি আমি, বলো তো? দ্রাব্যতার গুণফল বলতে বোঝায়, দ্রাব্যতার গুণফল বলতে বোঝায় যখন লবণ বা দ্রব আয়নে রূপান্তরিত হবে তখন তাদের সক্রিয় ভরের গুণফলকেই কি বলে? কেএসপি বা দ্রাব্যতার গুণফল বলে। ঠিক আছে, কথা বুঝছো? এই হচ্ছে আমার দ্রাব্যতার গুণফল, এই হচ্ছে কি আমার দ্রাব্যতার গুণফল। ওকে ওকে, আসো এখন এই দ্রাব্যতার গুণফল কোথায় ব্যবহৃত হয়? দ্রাব্যতার গুণফল কোথায় ব্যবহৃত হয়? ঠিক আছে, অর্থাৎ মনে করো আমি যেটা বলতে চাচ্ছি যে দ্রাব্যতার গুণফল কখন হবে, আয়নিক গুণফল কখন হবে, এটা বলতে চাচ্ছি। যে যদি দ্রবণটা সম্পৃক্ত হয়, সাপোজ সম্পৃক্ত দ্রবণ, এই সম্পৃক্ত দ্রবণের, আচ্ছা এটা একটু সুন্দর করে তোমাদেরকে বলি। আচ্ছা মনে করো, এটা কি ছক দিয়ে বোঝানো যায়? এদের ছক দিই। আচ্ছা, ছক খুব সম্ভবত এটা দিয়েই হয়ে যাবে। ওকে, হয়ে যাবে, এটা দিয়ে হয়ে যাবে। ওকে, দেখো আমরা দ্রাব্যতার গুণফল কিভাবে ব্যবহার করব। ওকে, যদি দ্রবণটা, এটা মনে করো দ্রবণ, আচ্ছা আরও একটা মনে হয় দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা দুটাই আপাতত দেখি। দ্রবণ ছিল, আর দ্রবণ এটা কেএসপি আর এটা কেআইপি। ওকে, দ্রবণ কেএসপি কেআইপি যদি সম্পৃক্ত দ্রবণ হয় তাহলে থাকবে কেএসপি, এটা থাকবে না, কেআইপি বলবো না ওটাকে আমি। যদি সম্পৃক্ত মানে যে কোনো দ্রবণ, সম্পৃক্ত মানে
যে কোনো দ্রবণ, যে কোনো দ্রবণ, ঠিক আছে, যে কোনো দ্রবণ, যে কোনো দ্রবণের ক্ষেত্রে তোমার কেএসপি তো হবেই, কেআইপিও তুমি এটাকে বলতে পারো। অর্থাৎ মোট কথা কেএসপি এবং কেআইপি ভিন্ন কোনো জিনিস না। এটা কি বেসিক্যালি দেখো, কেএসপি আর কেআইপি হচ্ছে তোমার সক্রিয় ভরের গুণফল, দুটোই সক্রিয় ভরের গুণফল। যদি সেটা সম্পৃক্ত দ্রবণের জন্য হয়, যদি সেটা সম্পৃক্ত দ্রবণের জন্য হয়, তাহলে আমি সেটাকে আদর করে কেএসপি বলতেছি, ঠিক আছে। কেএসপি এবং কেআইপি বের করার যে প্রসেস, এই প্রসেসটা তোমার একদম সেম। অর্থাৎ আমি কেএসপি কীভাবে বের করতেছি, যে আমি লবণটা পাইছি, সে লবণটার সক্রিয় ভর বের করে আমি সক্রিয় ভরের গুণ করে দিছি, সেটা হয়ে গেছে কেএসপি, ঠিক আছে। কিন্তু এই যে লবণটা যখন আমি বের করে কেএসপি বের করলাম, এটা সম্পৃক্ত দ্রবণের জন্য বের করছি। যদি এটা অসম্পৃক্ত হয় বা যে কোনো দ্রবণ হয়, যে কোনো দ্রবণ বলতে এর মধ্যে সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত সবই আছে, সেরকম যদি কোনো দ্রবণ হয়, তবে তবে আমি জিনিসটাকে বলবো কেআইপি, তখন এটাকে আমি কেএসপি বলবো না। তো এটা কি বলবো না, কেএসপি বলবো না, কেআইপি বলবো এটাকে। আমার কথা বুঝছো? আমার কথা কি বুঝছো? ওকে ওকে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে কেএসপি এটাও সক্রিয় ভরের গুণফল, সক্রিয় ভরের গুণফল কাদেরকে বলতেছি? সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। আবার কেআইপি বলতেছি কাদের বলতেছি? কেআইপি কাদের বলতে, এটাও সক্রিয় ভরের গুণফল, অর্থাৎ এটা কাদের জন্য বলতেছি? এটা যে কোনো জন্য বলতেছি, যে কোনো দ্রবণ। এবং এই দুইটারই সূত্র কি? এই দুইটারই সূত্র হচ্ছে কেএসপি। এর সূত্র কি? কেএসপি সূত্র হচ্ছে, যদি আমি এই যে পিএম আর হচ্ছে কিউএন এর যদি কেএসপি বের করতে যাই, তাহলে এটার জন্য কেএসপি কি হবে? কেএসপি হচ্ছে তোমার এনপিএম প্লাস ইন্টু সরি পিএম, পি হচ্ছে কত, পিএন প্লাস উপরে হচ্ছে এম, আর কিউ এম মাইনাস উপরে হচ্ছে, অর্থাৎ এটা মানে ভাঙতেছে আর কি, ভাঙছো না, এটা ভাঙছো না, কেমনে আসলো, ভাঙছো না তুমি, যে হচ্ছে পিএন প্লাস এটা হচ্ছে তোমার এম, আর একটা কিউ এম মাইনাস এটা হচ্ছে তোমার এন, এটা তুমি ভাঙছো না, সেই ভাঙাটাই এই জায়গায়, এই ভাঙাটাই এখানে আমি নিয়ে আসছি সক্রিয় ভর হিসেবে কনভার্ট করে পিএন প্লাস তার টু দি পাওয়ার এম কিউ এম মাইনাস তার উপরে কি এন, মানে সক্রিয় ভর। এইটা যেটা কেএসপি, যদি এটা সম্পৃক্ত যদি হয়, তাহলে এটা কেএসপি। আর এই লবণের যদি অসম্পৃক্ত দ্রবণ হয়, তাহলে কেআইপি। এটার জন্য আমার কি থাকবে? সূত্র সেম থাকবে, সূত্র আমার সেম থাকবে, ঠিক আছে, কথা বোঝা গেছে? এই হচ্ছে আমার মোটামুটি পড়াশোনা দ্রাবকের গুণফল সম্পর্কে। ওকে ওকে, ঠিক আছে। এবার আসো আমি কেএসপি এর একক, কেএসপি এর একক কি হবে? আচ্ছা, কেএসপি এর একক কি হবে দেখো। আমি ফার্স্টে কি একটা যে নিছিলাম, উদাহরণ নিছিলাম, NaCl নিছিলাম, রাইট? NaCl নিছিলাম। আচ্ছা, NaCl এ আমার যখন আমি জলীয় দ্রবণ করছি, তখন কি পাইছি? Na প্লাস আর Cl মাইনাস পাইছি। ওকে, এখন ঘনমাত্রাকে কি দ্বারা প্রকাশ করে? S দ্বারা প্রকাশ করে, সলিউবিলিটি বা S দ্বারা প্রকাশ করে, ঠিক আছে। সো মনে করো NaCl এর ঘনমাত্রা তোমার হচ্ছে S, ঠিক আছে। যেহেতু এটা এক মোলের জন্য এক মোল আয়ন, এক মোল সোডিয়াম আয়ন, এক মোল ক্লোরিন আয়ন তৈরি হচ্ছে, তাহলে এই দুটা যে আয়নটা তৈরি হয়েছে, তাদের ঘনমাত্রাও NaCl এর মতোই হবে, S এবং S, ঠিক আছে, S এবং S। এখন কেএসপি বলতে কি বোঝাচ্ছে? এখন আমি তোমাকে বলি যে কেএসপি বলতে কি বোঝাইছে, বলছি যে আমি সক্রিয় ভরে গুণফল করব, রাইট? গুণফল করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার কেএসপি। আর NaCl এর কেএসপি কি? NaCl এর কেএসপি কি?
NaCl এর কেএসপি কি বলো, বলো তোমরা, ইয়া করো, অ্যান্সার করো। Na প্লাস ইন্টু Cl মাইনাস, এটা কেএসপি, রাইট? আমার এখানে পাওয়ার আসবে না কেন? এটা কিন্তু পাওয়ার আছে, কিন্তু এটা 1 1, কারণ এটা কি আমার 1 মোল, এটা 1 মোল। এটা কি, এটা কি, এটা দুইবার প্লাস হয়ে গেছে, এটা আমার 1 মোল। ও আচ্ছা, দুইবার প্লাস হয় নাই, আগের প্লাসটা ঠিক ছিল, এটা বড় প্লাস, এটা ছোট প্লাস। আচ্ছা, সো Na প্লাস 1 মোল, Na প্লাস আয়ন 1 মোল হচ্ছে ক্লোরিন আয়ন, ঠিক আছে? সো Na প্লাস টু দি পাওয়ার 1, ক্লোরিন মাইনাস টু দি পাওয়ার 1, ওকে? এটা আবার কেএসপি। এখন এই জিনিসটা কি মিন করতেছে? এই জিনিসটা মিন করতেছে তোমার দ্রাব্যতা বা এস। সো এটার মান কত? এস পরিমাণ, সো এস বসায় দাও, এস বসায় দাও, দিছো। আচ্ছা, তাহলে কেএসপি কি আসতেছে? কেএসপি আসতেছে এস স্কয়ার। অর্থাৎ তোমার যদি আমি এখন বলে দিই যে NaCl এর আসলে দ্রাব্যতার ভ্যালুটা কত, হ্যাঁ, সলিউবিলিটি কত বা ঘনমাত্রা কত, তুমি এক্স্যাক্টলি বলে দিতে পারবা এর কেএসপি কত। আমার কথা বোঝা গেছে? এবার আসো একক কিভাবে নির্ণয় করব, একক কিভাবে নির্ণয় করব। এস এর একক কি? মোল পার লিটার, রাইট? এখানে কেএসপি কত আসছে? এস স্কয়ার, তাহলে মোল পার লিটার স্কয়ার, ঠিক আছে? মোল পার লিটার স্কয়ার, ওকে? ঠিক আছে, বুঝতে পারছো? এখন আমি যদি তোমাকে এখন বলি যে এবার NaCl না, এবার NaCl না, এবার আমি করব ক্যালসিয়াম ক্লোরাইড। এটার একক বের করে দাও তো, কত আসে বের করো। ভিডিওটা এখানে পজ করো, পজ করে এটার এককটা কেএসপি যেই প্রসেসে করলাম, ফার্স্টে কি দেখবো আমার এখানে কত দেওয়া আছে। মনে করো এটা আমার ক্যালসিয়াম ক্লোরাইডের সলিউবিলিটি হচ্ছে তোমার এস, ওকে? দেন এটা ভাঙলে কি পাওয়া যাচ্ছে? ক্যালসিয়াম 2+, কয় মোল? 1 মোল, কারণ এখানে একটা ক্যালসিয়াম আছে, ওকে? ক্লোরিন কয়টা আছে? 2টা আছে, তাহলে এখানে কত মোল ক্লোরিন আয়ন হবে? 2 মোল ক্লোরিন আয়ন হবে, ঠিক আছে? এখন ক্যালসিয়াম ক্লোরাইড যদি এস হয়, তাহলে 1 মোলের জন্য 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইডের জন্য 1 মোল ক্যালসিয়াম 2+ আয়ন তৈরি হচ্ছে, অর্থাৎ এদের দুজনের ঘনমাত্রা বা সলিউবিলিটি দ্রাব্যতা সেম থাকবে। দ্রাব্যতা কখন আমি দ্রাব্যতা কখন আমি বলতেছি যে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকেই কিন্তু দ্রাব্যতা বলতেছি। এখানে আমি যা আলোচনা করতেছি সম্পৃক্ত দ্রবণ নিয়ে আলোচনা করতেছি, কেএসপি নিয়ে আলোচনা করতেছি। তাই দ্রাব্যতা বলি আর ঘনমাত্রা বলি, এখন আমি যে স্টেজে কথা বলতেছি এখন এটা সেম। সো তোমরা কেউ প্লিজ বিভ্রান্ত হবে না যে একবার দ্রাব্যতা বলতেছে একবার ঘনমাত্রা বলতেছে, কারণ আমি তোমাদেরকে বলে দিছি যে ঘনমাত্রা কখন আমি দ্রাব্যতা বলবো আর দ্রাব্যতাকে আমি কখন মানে বলতেছি, দ্রাব্যতাকে কাকে বলে এটা আমি তোমাকে অলরেডি বলতেছি, যে ঘনমাত্রাকে আমি কখন দ্রাব্যতা বলতেছি এটা কিন্তু আমি ডিফাইন করে দিছি। আমি এখন কেএসপি নিয়ে আলোচনা করতেছি। কেএসপি কার জন্য হয়? সম্পৃক্ত দ্রবণের জন্য হয়, অর্থাৎ আমি যেই লবণগুলো ইউজ করতেছি সবই সম্পৃক্ত দ্রবণের লবণ ইউজ করতেছি, ঠিক আছে? তো বিভ্রান্ত হবা না, ওকে? দেখো, আচ্ছা, 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইডের জন্য 1 মোল ক্যালসিয়াম আয়ন তৈরি হচ্ছে, ওকে? সো এটা এস হয়ে গেল। ক্লোরিন আয়ন কয়টা আছে? 2টা আছে, 2টা আছে, অর্থাৎ 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড এর জন্য 2 মোল ক্লোরিন আয়ন দরকার হয়, অর্থাৎ তাহলে মোল দিয়ে এটাকে দ্বিগুণ হয়ে যাবে না? এটা ঘনমাত্রা তখন দ্বিগুণ হবে না? 2টা ক্লোরিন, তাই কি না? তুমি যদি এটা আর একটু হচ্ছে ইয়া করে রাখো, ক্লোরিন কয়টা আছে? 2টা না? এটা মনে করো Cl মাইনাস, Cl মাইনাস, S প্লাস S, দুটো কিন্তু সেম জিনিস, কত আসবে? 2s। বুঝতে পারছো কেন এটা 2s? বা তুমি যখন দেখতেছো যে কেন 2s দিয়ে 2 দিয়ে কেন গুণ করতেছে, এই মোল সংখ্যা দিয়ে কেন গুণ করতেছে, এই কারণে গুণ করতেছে। জয়টা ক্লোরিন 1 মোলের জন্য কত মোল আসতেছে? 2 মোল আসতেছে, তোমার ঘনমাত্রাটা কি ওর জন্য ডাবল হয়ে যাবে? সো যখন এটা আয়নে পরিণত হবে তখন টোটাল ঘনমাত্রার 1 ভাগ কে নিবে? টোটাল ঘনমাত্রার 1 ভাগ নিবে হচ্ছে ক্যালসিয়াম, বাকি 2 ভাগ কে নিবে? তোমার হচ্ছে ক্লোরিন আয়ন। এবং এটা মিলেই কিন্তু টোটাল এই জিনিসটা টোটাল মিলেই কিন্তু একটা দ্রবণ। তুমি আবার ভাবিও না যে এখানে এটার জন্য এস, এটার জন্য এস, এটার জন্য এস, আলাদা আলাদা, না, এরকম না। টোটালটা মিলেই আমি বলতেছি, টোটাল জাস্ট ভাগ করতেছে যে কে কতটুকু ভাগ নিচ্ছে আর কি, টোটাল দ্রবণটাকে, টোটাল দ্রবণটার কে কতটুকু ভাগ হচ্ছে তোমার অকুপাই করে আছে, এটা বোঝানো হচ্ছে, ঠিক আছে? এখানে আবার এতগুলো এস দেখে তুমি আবার এখানে 4s মাইরে দিও না, যেটার ঘনমাত্রা 4s হয়ে গেছে। নো নো নো, ঘনমাত্রা এইটাই। এইটার মধ্যে ক্যালসিয়াম আয়ন আছে 1 ভাগ, 3 ভাগের মধ্যে ক্যালসিয়াম আছে 1 ভাগ, ক্লোরিন আছে 2 ভাগ, এইটাই, ঠিক আছে? সো
এটা আবার 4s না। আচ্ছা, ওকে ওকে ওকে, ডান। এবার আসুন, এই যে আমি বের করলাম এস এবং 2s, আমার কেএসপি কি? কেএসপি কার? ক্যালসিয়াম ক্লোরাইডের। ক্যালসিয়াম ক্লোরাইডের কেএসপি কিভাবে হবে দেখো, ক্যালসিয়াম আয়ন ইনটু ক্লোরিন আয়ন, ঠিক আছে? ওকে, এখানে ক্লোরিন কয়টা ছিল? 2 মোল ক্লোরিন ছিল। সো এটার 1 মোল, এটা 1 থাকুক, এটা 2 মোল, এটা 2 আসুক। পাওয়ার দিতে হবে কিন্তু, সক্রিয় ভর। সক্রিয় ভর কিভাবে করে? পাওয়ার দিয়ে করতে হয়। অর্থাৎ পাওয়ারটা কার হবে? যত মোল তত পাওয়ার, ঠিক আছে? সো এটা গেল। ক্যালসিয়ামের ভ্যালু কত? এস। ক্যালসিয়ামের ভ্যালু এস, মানে ঘনমাত্রার ভ্যালু এস। ক্লোরিনের ঘনমাত্রার ভ্যালু কত? এস। এস এর উপর কত? স্কোয়ার। তাহলে কত হবে? এস কিউব। এখন বলো এটার কি হবে, একক কি হবে? এটার একক কি হবে বলো? মোল পার লিটার ইন্টু কিউব, অর্থাৎ মোল কিউব লিটার ইনভার্স 3। মোল কিউব লিটার ইনভার্স 3, বুঝছো? অর্থাৎ কেএসপির, আচ্ছা কেএসপির আরো একটা দেখো। এবার দেখো কি দেখবা, এবার দেখো, মনে করো এবার কিউব পড়ছি না, এবার দেখো তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এবার দেখো এটা এটা করো। আচ্ছা, এটা এক্সাম্পল। এটার কি হবে? এটার কেএসপি তোমার, সরি, কেএসপি এর একক আসবে, s টু দি পাওয়ার 4, অর্থাৎ মোল 4 লিটার, এটা আসবে। সো এটা এক্সাম্পল করবে, বের করবা, এটা মিলে কিনে দেখবা, ঠিক আছে? সো আমি এটা তোমাদের কাজ দিলাম, মিলে কিনে দেখবো। ওকে ওকে, আচ্ছা দ্রাব্যতার গুণফল থেকে, আচ্ছা দ্রাব্যতার গুণফল আমরা বুঝলাম, আয়নিক গুণফলও আমরা বুঝলাম। আয়নিক গুণফল নান আদার দেন দ্রাব্যতার গুণফল জাস্ট ফর অ্যানি। আমি যদি বলি যে একটা সম্পৃক্ত দ্রবণের কেআইপি থাকবে, অসম্পৃক্ত দ্রবণের কেআইপি থাকবে, ঠিক আছে? অতিপৃক্ত দ্রবণের কেআইপি থাকবে। কেএসপির ক্ষেত্রে কি হবে? শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের থাকবে, অসম্পৃক্ত এবং অতিপৃক্ত দ্রবণের কেএসপি থাকবে না। এটাই হচ্ছে কেএসপি এবং কেআইপি, পার্থক্যটা এখানে। বাট বের করার যে প্রসেস, সূত্র, এগুলো সব সেম। দুটো একই জিনিস, খালি সম্পৃক্ত দ্রবণকে আমি আলাদা করার জন্য বা আমি বোঝানোর জন্য, যে আমি এক কথায় যদি বলি যে আমি কেআইপি বের করছি সম্পৃক্ত দ্রবণের, এত বড় ওয়ার্ড না ইউজ করে আমি যদি বলি কেএসপি, এনএসিএল এর কেএসপি, তুমি বুঝে যাবা যে এনএসিএল ওইখানে সম্পৃক্ত দ্রবণ অবস্থায় ছিল, সেটার কেএসপি বের হয়েছে, বা সেটা আয়নিক গুণফলই বের করছে, যেটাকে আমরা বলতেছি কেএসপি। আমার কথা বোঝা গেছে? এটাই দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল। ওকে, কথা শেষ। আচ্ছা, এবার এই দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফলকে কম্পেয়ার করে একটা মজার একটা জিনিস বের করা হয়। সেটা হচ্ছে, মনে করো আমি দুটা হচ্ছে পাত্র নিছি, হ্যাঁ? আচ্ছা, এটা দিয়ে পাত্র হয়নি, এটা হচ্ছে কাঁঠাল হয়ে গেছে। দুটা পাত্র নিচ্ছি এবং এই পাত্রটা মিক্স করে আমি হচ্ছে সি নামে একটা পাত্র করছি। এটা হচ্ছে সি, যেখানে কিনা কি আছে? a প্লাস বি আছে। এখন এই পাত্রটা মিক্স করার পরে এর মধ্যে এই দুইটার দ্বারা তৈরি যে কোনো একটা, যেই দ্রবণটা তৈরি হচ্ছে, মোট কথা এই দুইটা মিক্স করে যখন আমি সিতে নিয়ে যাচ্ছি, সেই সি পাত্রে কোনো প্রকারের অধক্ষেপ পড়বে কি পড়বে না, এই জিনিসটা বের করা যায় দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফলের তুলনা করে। চলো কিভাবে দেখি, একটু দেখি। আচ্ছা, ফার্স্টে আমি কেএসপি লিখি, মনে করি এটা কেএসপি, ওকে। ফার্স্টে কেএসপি, এরপর কি লিখবো? কেআইপি। আচ্ছা, এই যে কেএসপি এবং কেআইপি লিখলাম, ঠিক আছে? এই যে কেএসপি এবং কেআইপি লিখলাম, এখন তোমরা যেটা করবা যে কেএসপি এবং কেআইপির মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব। আমরা এখন সম্পর্ক স্থাপনটা কিভাবে করব? গ্রেটার দ্যান, লেস দ্যান অ্যান্ড ইকুয়াল হলে কি হবে? গ্রেটার দ্যান, লেস দ্যান এবং ইকুয়াল হলে কি হবে? ঠিক আছে। আচ্ছা, যদি যদি মনে করো কেএসপি ভ্যালুটা কেআইপির থেকে বেশি হয়, তাহলে কি হবে? কেএসপি ভ্যালুটা কেআইপির থেকে বেশি হয়, তাহলে কি হবে? আবার যদি কেআইপির ভ্যালুটা কেএসপির থেকে বেশি হয়, তাহলে কি হবে? আবার
যদি এই দুটো সমান হয় তাহলে কি হবে, এবং এই তিনটা তুলনা করে আমরা বলতে পারবো যে অদক্ষেপ পড়বে কি পড়বে না। ঠিক আছে, অদক্ষেপ পড়বে কি পড়বে না। আচ্ছা, কেএসপির ভ্যালু যদি কেআইপির থেকে বেশি হয়, কেএসপির ভ্যালু যদি কেআইপির থেকে বেশি হয়, তাহলে তাহলে কি হবে, এটা একটা অসম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ অর্থাৎ অদক্ষেপ, অর্থাৎ কি অদক্ষেপ পড়বে না। ওকে, অদক্ষেপ কি হবে না, পড়বে না। ওকে, এবার যদি কেআইপি কেএসপি থেকে বড় হয় তাহলে কি হবে, এটা অতিপৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ। অর্থাৎ অদক্ষেপ পড়বে। আর যদি কেএসপি ইজ ইকুয়াল টু কেআইপি হয় তাহলে কি হবে, তাহলে এটা সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, এখন আমি কিভাবে বুঝবো যে জিনিসটা মানে এরকম কেন, এখন তোমার প্রশ্ন এরকম কেন, রাইট, এরকমই কেন। দেখো, আমি তোমাকে ইজিলি শিখাই, মানে ইজিলি বলি, মানে নর্মাল কমন সেন্স থেকে বলতেছি। ঠিক আছে, কেএসপি কেআইপির থেকে বড় বলতে বোঝাচ্ছে যে এখানে আমার যে পরিমাণ আয়ন দ্রবীভূত থাকার কথা, আমি যখন একটা জলীয় দ্রবণে হইতেছে জলীয় দ্রবণ করছি একটা লবণের, এনএসিএল যখন জলীয় দ্রবণ আমি করছি, এনএসিএল দ্রবণ দ্রবীভূত হওয়ার পরে ওখানে তো আয়নিত হয়ে গেছে, রাইট, Na+Cl- এরকম হয়ে গেছে। মনে করো ওই দ্রবণটার সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10, কিন্তু সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10, হুইচ ইজ কেএসপি, ঠিক আছে, সর্বোচ্চ ধারণ ক্ষমতা কিন্তু মনে করো 10, এটা মনে করো আমি কেএসপি বলবো। সর্বোচ্চ ধারণ ক্ষমতা কেন 10, কারণ কেএসপি কার গুণফল, দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতাকে আমি কখন বলতেছি, সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলতেছি। তো সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা মনে করো আমার 10, ঠিক আছে, ঘনমাত্রা আমার 10, মানে এর লিমিটটা 10, কেএসপির যে লিমিটটা এই ঘনমাত্রার উপর ডিপেন্ড করে 10 পর্যন্তই সেট, ঠিক আছে। কিন্তু আমি যে লবণটা দিয়েছি মানে দ্রবীভূত হওয়ার জন্য দ্রাবকের মধ্যে, দ্রাবকের ধারণ ক্ষমতা ওয়াইজ এর মধ্যে আয়ন প্রডিউস হয় নাই। বুঝো বুঝো ভালো মতো বুঝো, ঠিক আছে, আমি প্রত্যেকটা এখন ব্যাখ্যা করে দিচ্ছি। মনে করো আমি পাত্রের মধ্যে কি দিছি, NaCl দিছি, এখন এই পাত্রের মধ্যে কি আছে, আমার জলীয় দ্রবণ করছি, এটা NaCl এর জলীয় দ্রবণ। জলীয় দ্রবণে কি তৈরি হয়েছে, Na+Cl- তৈরি হয়েছে, রাইট। আচ্ছা, যেই পরিমাণ NaCl দিলে অ্যাকচুয়ালি এই পাত্রটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারতো, সেই পরিমাণ NaCl আমি দিই নাই। অর্থাৎ কেএসপি লিমিট এ পৌঁছাবে এরকম পরিমাণ আমি NaCl আমি দিই নাই, এর থেকে কম দিছি। কম দেওয়ার কারণে কি হয়েছে, আমার আয়ন প্রডিউস কম হয়েছে, আমার আয়নিক গুণফল কি হয়েছে, কমে গেছে। ঠিক আছে, আয়নিক গুণফল কি কমে গেছে, কার থেকে কমে গেছে, কেএসপির তুলনায় কমে গেছে। ঠিক আছে, যখন কেএসপির তুলনায় কমে গেছে অর্থাৎ কেএসপি বড় হয়ে গেছে, অর্থাৎ আমরা কি বলতেছি এটা অসম্পৃক্ত দ্রবণ। তো সক্রিয় ভরের যে গুণফলটা কমে গেছে কার তুলনায়, কেএসপির তুলনায়, আমরা সেটাকে বলতেছি অসম্পৃক্ত দ্রবণ। ওকে, আচ্ছা, এবার যখন আমি NaClটা আরেকটু বাড়াইলাম, আরেকটু দিলাম, আরো 2 চামচ দিলাম, তখন সেটা কেআইপি লিমিট বাড়তে 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 কেএসপি লিমিটে চলে গেছে, অর্থাৎ 10 = 10 হয়ে গেছে। আগে মনে করো কেএসপি 10 ধরছিলাম, তো তোমার আয়ন কম প্রডিউস হওয়ার কারণে মনে করো 8 হয়েছে। সো কেআইপি ইজ লেস দ্যান কেএসপি, হুইচ ইজ অসম্পৃক্ত দ্রবণ। এখন আমি আরেকটু লবণ দিছি, দিয়ে লবণের ঘনমাত্রা বাড়াইছি, লবণের ঘনমাত্রা যখন বাড়াইছি তখন এটা বাড়তে বাড়তে কেআইপির ভ্যালুটা বাড়তে বাড়তে কেএসপি সমান হয়ে গেছে। অর্থাৎ কেএসপি 10 ছিল, এবার কেআইপি এখন 10। এটাকে আমরা কি বলতেছি, সর্বোচ্চ ধারণ ক্ষমতায় পৌঁছে গেছি। ওকে, এটাকে আমরা কি বলতেছি, সম্পৃক্ত দ্রবণ বলতেছি। ঠিক আছে, সম্পৃক্ত দ্রবণ বলতেছি। আচ্ছা, এবার আমি কি করলাম, আমি আরো তোমার লবণ অ্যাড করতে থাকলাম, আরো 1 চামচ অ্যাড করলাম।
যখন আমি আরও 1 চামচ অ্যাড করলাম তখন কিন্তু এটা ধারণ ক্ষমতার উপরে চলে গেছে, এটা কিন্তু ধারণ ক্ষমতায় নাই, অর্থাৎ এটা 11 হয়ে গেছে, যেটা কিনা কেআইপি ইজ গ্রেটার দ্যান কেএসপি। এখন যখন এটা 11 হয়ে গেছে, ধারণ ক্ষমতার বাইরে আমি যতটুকু লবণ অ্যাড করছি সেটা তো দ্রবীভূত হবে না, দ্রবীভূত কিন্তু সেটা হবে না, সেটা কি হয়ে যাবে, তলানি আকারে অর্থাৎ অধক্ষেপ আকারে নিচে পড়ে থাকবে। যখন এটা তলানি বা অধক্ষেপ আকারে নিচে পড়ে থাকবে তখন সেটা কি আমি বলতেছি যে কেআইপি ইজ গ্রেটার দ্যান কেএসপি হইলে অতিপৃক্ত দ্রবণ হয়, এবং ওই দ্রবণটাকে অতিপৃক্ত দ্রবণ বলে, এবং সেটাকে কি বলতেছি, অধক্ষেপ পড়বে বলতেছি। অর্থাৎ বুঝছো যে আমি কেন কেএসপি যে গ্রেটার দ্যান কেআইপি হলে এটা হয়, কেএসপি ইকুয়াল কেআইপি হলে হলে কেন এটা হয়, এবং কেএসপি ইজ লেস দ্যান কেআইপি হলে কেন এটা হয়। আমি বুঝতে পারছি। এতদিন হয়তো এই কন্ডিশনগুলোই পড়ছো, বাট আজকে এই কন্ডিশনগুলো কেন আমি এটার একটা ব্যবচ্ছেদ করে দিচ্ছি, যতটুকু পারছি একটা ব্যবচ্ছেদ করে দিচ্ছি। আশা করি যদি না বুঝে থাকো, বুঝছো তো অবশ্যই, আমার মনে হয় তোমরা বুঝছো, যদি না বুঝে থাকো প্লিজ আরেকবার আমার কথাগুলো শুনবা যে আমি কেন বলতেছি, ঠিক আছে, কেন আমি বলতেছি। কেএসপি কার জন্য, সম্পৃক্ত দ্রবণের জন্য। সম্পৃক্ত দ্রবণের কি একটা ধারণ ক্ষমতা আছে, এটা ফিক্সড, এর বাইরেও সে ধরতে পারবে না, নিতে পারবে না। ওর থেকে কম হলে কেআইপি স্বভাবত কমে যাবে, কারণ কম যদি দিই, আমি যদি সম্পৃক্ত দ্রবণের থেকে কম পরিমাণ জিনিস দিই, সেই জিনিসের আয়ন কি কম হবে, সে আয়ন কম হলে সেটা সক্রিয় ভরের গুণফলও কম হবে। তো সেটা হলে কি হবে, কেআইপি ইজ লেস দ্যান কেএসপি হবে, অসম্পৃক্ত দ্রবণ। যদি এটা লিমিট বাড়ায় যদি কেএসপি সমান করে ফেলি, অর্থাৎ সম্পৃক্ত দ্রবণের সমান পরিমাণ হয়ে যায়, তাহলে কেআইপি এবং কেএসপি দুইটা ভ্যালু সেম হয়ে যাবে, হয়ে গেলে সম্পৃক্ত দ্রবণ হবে, ঠিক আছে। আর যখন এটা এক্সিড করে যাবে তখন সেটা কি হয়ে যাবে, অতিপৃক্ত দ্রবণ বা অধক্ষেপ পড়বে, এবং এই প্রিন্সিপাল দিয়ে আমরা ম্যাথ করবো, ঠিক আছে। ওকে ওকে ওকে, এবার চলো আমরা কিছু ম্যাথ করি। এবার আসো আমরা কিছু ম্যাথ করি। দেখো ম্যাথ ম্যাথ ওকে, প্রথম ম্যাথটা কি, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা স্মল পার লিটার হলে এর কেএসপি কত, ঠিক আছে। তা অ্যালুমিনিয়াম ক্লোরাইড মাত্রই করছে, এটা তোমরা পারবা, করো, মাত্রই করছি, পারবা। অ্যালুমিনিয়াম ক্লোরাইড ভাঙলে কি হবে, দেখো অ্যালুমিনিয়াম 3+ 3Cl- অর্থাৎ S 3S এবং 3S। আচ্ছা ওকে, তাহলে কেএসপি কি আসতেছে, Al3+ ইন্টু Cl- 3। ঠিক না ভুল, ঠিক লিখছি না ভুল লিখছি, ওকে। এরপরে কি আসতেছে, S ইন্টু 3S, ভ্যালুগুলো বসানোর পরে, এবং উপরে কি হবে, কিউব হবে, ঠিক আছে। এটার ঘনমাত্রা কত, 3S ঘনমাত্রা, উপরে পাওয়ার কত আছে, 3 মোলের 3, তো 3S টু দি পাওয়ার কিউব। আচ্ছা, এখানে কি আমি একটু ভুল করছি কোথাও, আমার কেন জানি মনে হচ্ছে এটা ভুল করছি। হ্যাঁ, আমরা এটা ভুল করছি, কি ভুল করছি বলো তো, এই যেখানে কিন্তু 2S স্কোয়ার হতো, 2S কেবল আমার মাথায় আসলো, কি রে ওখানে আমি এটা করছি কেন। হ্যাঁ, তো তোমার পরীক্ষার খাতায় কিন্তু এটা পরীক্ষার হল থেকে বের হয়ে এসে এই রিয়েলাইজেশন করলে কিন্তু হবে না। আমার রিয়েলাইজেশন তোমাদের পড়াতে হয়ে গেছে, তাই আমি বাইচে গেছি, তোমরা আমাকে পচাও নাই। কিন্তু পরীক্ষা হলে কিন্তু মানে আমি তো পচানো পর্যন্ত শেষ, কিন্তু পরীক্ষা হলে কিন্তু তোমার কিন্তু খাতা শুদ্ধা পৌঁছে যাবে। তো পরীক্ষার হলে কিন্তু এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, দেখছো আমারই ভুল হচ্ছে, তো তোমরা আরো ডেঞ্জার জোনে আসো। বাট আমি তো ভয় দেখাচ্ছি না, আমি যেমন ঠিক করলাম, এই যে তুমি যখন ঠিকটা দেখলা যে ভুল করে আসছিলাম সেটা ঠিক করছি, এখন তোমার একটা মাথায় যদি মনোযোগ দিয়ে ক্লাস করে থাকো মাথায় গেঁথে যাওয়ার কথা যে এই জিনিসগুলো আমার খেয়াল রাখতে হবে। ওকে, তো আমি কি করলাম, এটা কত, 27 এস কিউব ইন্টু এস, অর্থাৎ 27S⁴। এটা হচ্ছে আমার দ্রাব্যতা, এটা হচ্ছে আমার দ্রাব্যতার গুণ, কেএসপি দ্রাব্যতার গুণফল। ওকে, আচ্ছা ওকে, এবার দেখো আরেকটা কি বলছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 25 হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যালসিয়াম ফ্লোরাইড এর দ্রাব্যতা 5 × 10⁻² হলে, 2 মোল পার লিটার হলে মোল পার লিটার হলে
মোল পার লিটার হলে এর কেএসপি কত, এর কেএসপি কত, ওকে, এর কেএসপি কত। দেখো ক্যালসিয়াম ফ্লোরাইড, এটা হচ্ছে ওই ম্যাথটার মতো যেটা আমি ঠিক করে আসলাম। আমার ক্লোরিন ছিল, এখানে ফ্লোরিন আছে, এতটুকু, আর কিছু না, বাকি সব সেম। সো এবারে আমরা একটু শর্টকাট করব যাতে আমাদের পরীক্ষার হলেও এই দক্ষতাটা চলে আসে। শর্টকাট কি, এস টোয়াইস এস, কেএসপি তাহলে কি হবে, কেএসপি কি হবে, এস ইন্টু টোয়াইস এস টু দি পাওয়ার স্কোয়ার 4s কিউব। 4s কিউব। আচ্ছা 4s কিউবকে এখন আমি ভ্যালুগুলো বসাই দেবো, 4 ইন্টু 10 ইনভার্স 2 কিউব, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার কেএসপির ভ্যালু, এটা আমার কেএসপির ভ্যালু। তুমি কি বুঝতেছো নাকি খুব বেশি শর্ট হয়ে যাচ্ছে বা ডিস্টর্ট হয়ে যাচ্ছে, একটু জানাবা। খুবই কিন্তু ইজি ম্যাথ, ওকে। আচ্ছা এখানে আমি কিন্তু সময় বাঁচানোর জন্য কিছু ফাঁকিবাজি করতেছি। এই ফাঁকিবাজি তোমরা করবা না। সেটা কি ধরনের ফাঁকিবাজি, এখানে কিন্তু তোমাকে প্রপার সাইড নোট দিতে হবে। সাইড নোট দিতে হবে। সাইড নোটটা কিভাবে দিতে হবে, সাইড নোটটা কিভাবে দিতে হবে, আমাকে লিখতে হবে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা কত, এসমোল পার লিটার। এসমোলটা কি, এসমোলটা এই যে এই এসমোল, বা যদি মান দেওয়া থাকে তাহলে সেই মান দিতে হবে, ঠিক আছে। দেন তোমার ফ্লোরিনের ঘনমাত্রা কত, ফ্লোরিন মাইনাসের ঘনমাত্রা কত, সেটার ঘনমাত্রা দিতে হবে। এটা টোয়াইসেস না, টোয়াইসেস মোল পার লিটার, এটা হবে দিতে হবে, ঠিক আছে। বা যদি মান বের করতে চাও, এখানে মান যদি দেওয়া থাকে মান বের করে মান বসাতে হবে। দেন আর কি আছে, CaF2, এটারও কিন্তু ঘনমাত্রা দিতে হবে, স্মল 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 পার লিটার, এটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। এই ফাঁকিবাজি আমি করে আসছি গত দুটা ম্যাথে, তোমরা কিন্তু করবা না, এটা কিন্তু পরীক্ষা দিতে হবে, নাহলে কাটা, ওকে। আচ্ছা এরপরে এরপরে মনে করো এই ম্যাথটা থেকে আমরা একটা শিক্ষণীয় ম্যাথ করব। শিক্ষণীয় ম্যাথটা কি, 50 সেন্টিগ্রেড তাপমাত্রায় সেন্টিগ্রেডে CaF2 এর কেএসপি এবার দিয়ে দিব। এবার কি দিব, এর কেএসপি দিয়ে দিব। কেএসপি যদি তোমার কত হয়, কেএসপি যদি কত হয়, কেএসপি কত দেওয়া আছে এখানে, 3 ইন্টু 3 3.4 ইন্টু 10 ইনভার্স 11 মোল কিউব লিটার ইনভার্স যদি দেওয়া হয়, মোল কিউব লিটার ইনভার্স 3 যদি দেওয়া হয়, তাহলে তাহলে ওই তাপমাত্রায় CaF2 এর ঘনমাত্রা মোল পার লিটার ও গ্রাম পার লিটারে কত, মোল পার লিটার এবং গ্রাম পার লিটারে কত, মোল পার লিটার বা গ্রাম পার লিটারে কত, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই ম্যাথটা কিভাবে করবা, ঠিক আছে। আচ্ছা এটা একটু ছোট করে নিই, নাহলে ম্যাথ করবা কিভাবে, ছোট না করলে জায়গায় তো নাই। আরে ওকে দেখো, ফার্স্ট অফ অল আমার কি দেওয়া আছে, কেএসপি দেওয়া আছে, ওকে কেএসপি দেওয়া আছে। আমার কেএসপি যেহেতু দেওয়া আছে, আমরা কেএসপি পর্যন্ত আগে যাই, থামো, কেএসপি দেওয়া আছে না, ওটা থাক, আগে আমরা কেএসপি বের করার প্রসেসে যাই। CF2 এটা কি ছিল, ক্যালসিয়াম 2+ ছিল, আর কি ছিল, F2 মাইনাস ছিল, ওকে। এটা কেএসপি কত ছিল, এটা কেএসপি কত আসছিল, S ইন্টু 4s কিউব, সরি 4s স্কোয়ার, এটা কিন্তু ছিল 4s স্কোয়ার। আচ্ছা এটা হচ্ছে কেএসপি, অর্থাৎ কেএসপি ইজ কত, 4s কিউব, ঠিক আছে। এখন আমার এখানে কি, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ, এটা আমি করে ফেলছি। এরপরে কি করতে হবে,
কেএসপি কত দেওয়া আছে? 3.4 ইন্টু 10⁻11 দেওয়া আছে। 3.4 ইন্টু 10⁻10⁻11 দেওয়া আছে কেএসপি। ঠিক আছে, কেএসপিটা দেওয়া আছে ইজ ইকুয়াল টু 4s কিউব, অর্থাৎ s ইজ ইকুয়াল টু √কিউব 3.4 ইন্টু 10⁻11 ডিভাইডেড বাই 4। পেয়ে গেছো? আচ্ছা, গ্রাম পার লিটার এটা কিভাবে কনভার্ট করতে হয় আমি দ্রাব্যতা অংশে শিখাইছি। তোমরা একটু মনে করে দেখো, যদি মোল পার লিটার একক থাকে সেটাকে আমি সংশ্লিষ্ট মৌলের আণবিক বা পারমাণবিক ভর দ্বারা যদি গুণ করে ফেলি তাকে সেটাকে কি বলবো আমরা? গ্রাম পার লিটার বলবো। অর্থাৎ আমি এখানে যে অ্যান্সারটা পাবো, সেটা কি মোল পার লিটারে আসবে। এখন এই মোল পার লিটারকে যখন আমি গ্রাম পার লিটারে নিতে যাব, গ্রাম পার লিটারে যখন নিতে যাব তখন আমাকে কি করতে হবে? এই যে আমি এসটা পাইলাম, এই এসটার সাথে এম অফ CaF2 এটা কি করতে হবে? গুণ করতে হবে। অর্থাৎ এস ইন্টু ক্যালসিয়াম কত 40 প্লাস তোমার ফ্লোরিন হচ্ছে 18 36। সো এটা যদি আমি গুণ করে দিই তোমার এই মোল পার লিটার অর্থাৎ এস এর সাথে যদি আমি এই আণবিক ভরটা যদি গুণ করে দিই তাহলে আমি কি পেয়ে যাব? গ্রাম পার লিটার এককে আমার ঘনমাত্রাটা পেয়ে যাব। ঠিক আছে, এটা কিন্তু দ্রাব্যতা অংশে পড়ানো হয়েছে, সেখানে নতুন করে পড়ার কিছু নাই। ওকে 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 ঠিক আছে। এবার 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 চলো আমরা হচ্ছে অদক্ষেপ পড়বে কি পড়বে না এই রিলেটেড একটা ম্যাথ করে আসি। চলো এবার আমরা পরের ম্যাথটা করি। পরের যে ম্যাথটা অদক্ষেপের ম্যাথটা এটা আমরা করি। ঠিক আছে, অদক্ষেপের ম্যাথটা কি বলছে? দেখো, অদক্ষেপের ম্যাথটা বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় AgCl এর 100 ml সম্পৃক্ত দ্রবণের সাথে 0.03 মোলার সোডিয়াম ব্রোমাইড এর 100 ml যুক্ত করা হলো। যুক্ত করার পরে প্রশ্ন হচ্ছে কোন অদক্ষেপ পড়বে কি? এটা হচ্ছে আমার প্রশ্ন, কোন অদক্ষেপ পড়বে কি? আচ্ছা, সো আমাকে ফার্স্ট অফ অল জিনিসটা আমাকে বুঝতে হবে যে আসলে জিনিসটা কি। আমার এখানে বলছে একটা পাত্র যার মধ্যে কি ছিল? যার মধ্যে AgCl ছিল। কতটুকু ছিল? 100 মিলিলিটার ছিল এবং এর ঘনমাত্রা কত ছিল? এর ঘনমাত্রা বলছে এটা সম্পৃক্ত দ্রবণের ছিল। ঠিক আছে, সম্পৃক্ত দ্রবণের কথা বলছে। ওকে, সো এখানে আপাতত এতটুকু ইনফরমেশন। এরপর আমাকে আর একটা পাত্র দিছে। আচ্ছা, এখানে কি আমাদের ঘনমাত্রা দেওয়া ছিল? ঘনমাত্রা দেওয়া ছিল না, বাট একটা ইনফরমেশন দেওয়া আছে।
সেটা কি কেএসপি এজিসিএল। এজিসিএল এর ভ্যালু হচ্ছে 1 ইনভার্স 10 ইনভার্স 10, আর কেএসপি এজিবিআর এটার দেওয়া আছে হচ্ছে তোমার 5 ইন্টু 10 ইনভার্স 30, ঠিক আছে, 5 ইন্টু 10 ইনভার্স 13। ওকে ওকে ওকে, ঠিক আছে। দেখো আমার দুইটা পাত্র, একটার মধ্যে এজিসিএল আর একটার মধ্যে কি দিছি আমি এনএবিআর। এনএবিআর কতটুকু দিছি 0.03 মোলার দিছি। কতটুক, এটারও কতটুক ছিল 100 ml ছিল 100 ml। আচ্ছা আমরা পরিমাণের দিকে পরে তাকাই, আগে যেটার দিকে তাকাই বিক্রিয়াটা কি হবে। দেখো নিচে লিখতেছি, বিক্রিয়াটা হবে এরকম, বিক্রিয়াটা হবে এরকম। বিক্রিয়াটা কিরকম হবে যে AgBr প্লাস প্লাস NaCl, NaCl, NaCl। এখন তোমার কাছে আমার প্রশ্ন, অদক্ষেপটা কার পড়বে, এটার নাকি এটা? এখন আমিও জানি তোমাদেরও আমার কাছে একই প্রশ্ন, যে ভাইয়া অদক্ষেপটা তাহলে কার পড়বে, এটার নাকি এটা? ঠিক আছে, আচ্ছা প্রশ্নের উত্তর তোমাদের কাছে পাবো না, আমি তোমাদেরকে দিয়ে দিই। দেখো তোমাকে এখানে দুইটা ইনফরমেশন দিছে, একটা ইনফরমেশন কার কেএসপি এজিসিএল এর কেএসপি, আরেকটা ইনফরমেশন এজিবিআর এর কেএসপি। অর্থাৎ তোমার এখানে কিন্তু একটা কাজ কমাই দিছে। না হলে আমাদেরকে কি করতে হতো, আমাদেরকে দেখতে হইতো, আমাদেরকে কি দেখতে হইতো, একবার এটার কেএসপি কেআইপি তুলনা করে দেখতে হতো, একবার এনএসিএল এর কেএসপি কেআইপি তুলনা করে দেখতে হইতো। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? যেহেতু এখানে আমাদের শুধুমাত্র এজিবিআর এর কেএসপি দেওয়া আছে, একটার কেএসপি দেওয়া আছে, অর্থাৎ আমাকে বুঝাই দিচ্ছে যে পদক্ষেপটা পড়লে এরই পড়ছে, এনএসিএল এর পরে নাই, তাই এনএসিএল এর কেএসপি দেয় নাই, ওটার কাজ তোমার কমাই দিছে। নয়তো কিন্তু দুইটারই তোমার চেক করে দেখতে হইতো। ঠিক আছে, দুইটার ক্ষেত্রেই তোমার কেসগুলা তোমার চেক করে দেখতে হইতো যে ওই তিনটার মধ্যে কোনটা হয়েছে, যেটা আমি একটু আগে শিখাইছি। আচ্ছা যেহেতু আমার বলেই দিছে এই যে বিআর কেএসপি, আমার অদক্ষেপ এটাই পড়ছে, সো এটার বাইরে আমার কোনো এখানে কাজ আমার করতে হবে না, এনএসএল এর জন্য আমার এই জিনিসটা চেক করতে হবে না, এজিবিআর করলেই হবে। আচ্ছা এবার আসলে চেকের পালায়, চেক করবো কিভাবে। আচ্ছা প্রশ্নটা একটু যদি এখানে আনা যেতে খুবই ভালো হইতো, বাট কিন্তু আমরা পাচ্ছি না আনতে, এই জন্য দুঃখিত। আচ্ছা আমি এমনিই করি। আমার ওখানে কেএসপি এর কি দেওয়া আছে বলতো, এজিসিএল এর কেএসপি দেওয়া আছে, ঘনমাত্রা কিন্তু দেওয়া নাই এখানে। আমরা কেএসপি থেকে ঘনমাত্রা বের করতে পারবো না? অবশ্যই পারবো, আসো দেখো, আসো। সো কি এজিসিএল এর কেএসপি দেওয়া ছিল, এজিসিএল এর কেএসপি তোমার যদি একটু, আমি যদি একটু শর্ট হচ্ছে ক্যালকুলেশন করো, শর্ট ক্যালকুলেশন করো, তাহলে এজিসিএল এর কেএসপি কত হবে, কেএসপি অফ এজিসিএল বলো কত হবে, এস স্কোয়ার, এটা কেএসপি বের করো না, কেএস স্কোয়ার শর্ট ক্যালকুলেশন করতে হবে, দ্রুত ক্যালকুলেশন করতে হবে। কেএসপি কত ছিল, কেএসপি কত ছিল, কেএসপি ছিল 1 ইন্টু 10 ইনভার্স 10, 1 ইন্টু 10 ইনভার্স 10 ইজ ইকুয়াল টু এস স্কোয়ার, অর্থাৎ এস এখান থেকে আমি পাবো 10 ইনভার্স 10। ঠিক আছে, এখান থেকে আমি কি পাবো, ঘনমাত্রাটা পাবো, পাইছি। আচ্ছা ঘনমাত্রাটা একটু দেখি, আমার ফোনের ক্যালকুলেটর দিয়ে একটু দেখি ঘনমাত্রাটা কত, ঘনমাত্রাটা কত একটু দেখি। ওকে আমার ক্যালকুলেটর কোথায়, এই তো ক্যালকুলেটর পেয়ে গেছি, পেয়ে গেছি ক্যালকুলেটর। দেখো ঘনমাত্রাটা কত, 1 ইন্টু 10, 1 ইন্টু 10 ইনভার্স মাইনাস 10। ঠিক আছে, তো ঘনমাত্রা কত আসতেছে, ঘনমাত্রা কত আসতেছে দেখো 0.00003 এটা আসতেছে। আমার সাথে যদি ভুল হয় তাহলে আমার মেলানোর কোনো দরকার নেই, আমার সাথে তোমার নিজেদের যেটা আসবে সেটাই করবা। ঠিক আছে, নিজেদের যেটা আসবে তুমি হচ্ছে সেটাই করবা। তারপর আমি আরেকবার হচ্ছে একটু চেক করে দেখি যে বিষয়টা আসলে কি, নাকি আমি ভুল করছি, এটা আমি দেখি। আচ্ছা 1 ইন্টু 10,
ও আচ্ছা, হ্যাঁ ভুল করছি একটু, হ্যাঁ একটু ভুল করছি। সেটা কি 1 0.00001, এটা হচ্ছে আমার ঘনমাত্রা, মোল পার লিটার। মোল পার লিটার এটা হচ্ছে আমার ঘনমাত্রা। এখন তোমার কাছে আমার কথা আছে, সে কথাটা কি? আমরা এস ইকুয়ালটা কি জানি? এন ডিভাইডেড বাই ভি। এন ডিভাইডেড বাই ভি জানি, রাইট? এন ডিভাইডেড বাই ভি। আমার এস কত আসছে? এই ভ্যালুটা আসছে, রাইট? 0.00001 ডিভাইডেড বাই ভি। ভিটা কত আসবে? ভিটা হচ্ছে তোমার 100 ml দিব। 100 ml কেন দিব? কারণ আমরা কোন পাত্রের ঘনমাত্রা বের করতেছি বলো? আমরা কোন মাত্রার ঘনমাত্রা বের করতেছি? এইটার না? এটারই ঘনমাত্রাটা বের করতেছি না? সেটার ভি কত? এটা, ঠিক আছে? ঘনমাত্রা, আচ্ছা ঘনমাত্রাটা বের করছি, ঘনমাত্রা বের করছি, এবার মোল সংখ্যাটা বের করতেছি, একম পাত্রের মোল সংখ্যাটা বের করতেছি। সো এর ঘনমাত্রা কত ছিল? 10 ইনভার্স, এটা কত? 1 2 3 4 5, 5। আচ্ছা, সো এটা আমরা এভাবেই রাখি, ওটাতে আমরা হচ্ছে বেশি ক্যালকুলেট না করতে যাই আপাতত, নাহলে পরে ব্লেন্ডার হয়ে গেলে সমস্যা। এটা এরকমই থাকুক। এটা আমার ঘনমাত্রা, এটা আমার ঘনমাত্রা পাইছি। এখন আমি ঘনমাত্রা থেকে কি বের করতেছি? ওই একম পাত্রে, একম পাত্রে, একম পাত্রে কি বের করতেছি? একম পাত্রে আমি আমার হচ্ছে মোল সংখ্যা বের করতেছি। মোল সংখ্যা, একম পাত্রের মোল সংখ্যা। কার মোল সংখ্যা? এজিসিএল, সরি এজিসিএল না, হ্যাঁ এজিসিএল এর মোল সংখ্যা বের করতেছি, ঠিক আছে? এজিসিএল এর। সো প্রথম পাত্রে এজিসিএল এর মোল সংখ্যা কত? দেখো প্রথম পাত্রে এজিসিএল এর মোল সংখ্যা কত? এটা, অর্থাৎ আমি এখানে আরো দুটো জিরো অ্যাড করে দেবো, 0.0000001, 0.0000001, ঠিক আছে? আচ্ছা এখানে হয়তো আমার একটা ভুল হয়েছে, সেই ভুলটা আমি তোমাকে বলতেছি। সেই ভুলটা কি? আচ্ছা, এই হচ্ছে সূত্র যখন আমি ইউজ করি তখন আমরা এটার কোন একক ইউজ করি? লিটার একক ইউজ করি। আছে কত? মিলিলিটার। এটাকে আমার কি করতে হবে? লিটারে কনভার্ট করতে হবে। সো এখানে আমি এটা করি নাই, এখানে 1000 দিয়ে লিটারে কনভার্ট করে 0.1 এটা করব, ঠিক আছে? সো এখানে যে অ্যান্সারটা আসছে, এই অ্যান্সারটা অ্যাবসার্ড অ্যান্সার, এটা ভুল। এটা আমার কি হবে? এটা আমার 0.1 হবে। সো আমাদের অ্যান্সারটা এরকম আসবে, ডিভাইডেড বাই 0.1, ঠিক আছে? 0.1, 0.1 যদি ভাগ করি আমি এখন, সাপোজ মনে করো 0.00001 ডিভাইডেড বাই 0.1, কত আসে? অ্যান্সার আসে হচ্ছে 0.000301। এটা হচ্ছে আমার প্রথম পাত্রের মোল সংখ্যা। আচ্ছা এটা নোট করো, প্রথম পাত্রের মোট সংখ্যা। এবার আসো দ্বিতীয় পাত্রে যাই, এবার আসো দ্বিতীয় পাত্রে যাই। দ্বিতীয় পাত্রে কিন্তু আমার বলেই দিছে, দ্বিতীয় পাত্রে আমার কি কোর্স দিছে? দ্বিতীয় পাত্রে আমার বলে দিছে, বলে দিছে যে এত মোলার NaBH ছিল, এটা আমার বলে দিছে। সো দ্বিতীয় পাত্রের জন্য আমার এত কাহিনী করতে হবে না, ডাইরেক্ট কি করব? ডাইরেক্ট আমি সূত্র বসাবো দ্বিতীয় পাত্রের। দ্বিতীয় পাত্র, আচ্ছা একম পাত্রে আমরা কত পাইছি? একম পাত্রের মোল সংখ্যা পাইছি 0 পাইছি কি বলতো? 0.001, 0001 এটা পাইছি, রাইট? এটা মোল, এত মোল পাইছি। দ্বিতীয় পাত্রের মোল সংখ্যা কিভাবে বের করবো? দেখো দ্বিতীয় পাত্রের মোল S ডিভাইডেড বাই হচ্ছে S ইন্টু ভি, ঠিক আছে? সরি S ইন্টু ভি। আচ্ছা এখানে একটা প্যারা হইছে, প্যারাটা হচ্ছে এখানে আর একটা বলেছে, এখানে পুরো ম্যাথটাই বলেছে, থামো। এখানে এটা হবে না, এটা এরকম না, এখানে এটা না। আচ্ছা জিনিসটা এরকম দেখো, আমার এস কত? এস হচ্ছে এনভি, রাইট? এন ইজ ইকুয়াল টু, আমি আবার ওখানে মূল ঘনমাত্রা থেকে আবার মোল বের করে ফেলছি। আচ্ছা দুঃখিত, আমার তোমাদের সময় কালক্ষেপণ করার জন্য দুঃখিত। এন ইকুয়াল টু এস ইন্টু ভি, ঠিক আছে? এস ইন্টু ভি, ওকে? তো এন কত? এন তাহলে কত হবে? এস আমার কত ছিল? আমার এস ছিল হচ্ছে 0.00001 ইন্টু 0.1। 0.1 কেন? ওই যে 100 ডিভাইডেড বাই 1000 করে লিটারে কনভার্ট করছি, এটা কিন্তু লিটার এককে, ওকে? সো এটা যখন দিব তখন আমার কি হবে বলতো? তখন এখানে আমি আর একটা জিরো চলে আসবে, 4টা 5টা 5টা জিরো, এত মোল। এবার ঠিক আছে, ওকে? এত মোল। সো এখানে আমি এটা ঠিক করে দাও, এটা ঠিক করো, এটা ঠিক করো, 0.0000001 মোল, ওকে? এটা হচ্ছে একম পাত্রের মোল সংখ্যা।
দ্বিতীয় পাত্রের মোল সংখ্যা কত? দ্বিতীয় পাত্রের মোল সংখ্যা এটা অপশন এস ইন্টু ভি। এস কত? 0.03 ইন্টু ভি কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভি? ওটা কিন্তু 100 ছিল, 100 ml ছিল। 100 ml মানে কি? 100 ml মানে হচ্ছে 0.1। 0.1 যদি 0.3কে যদি আমি 0.1 দিয়ে গুণ করি, 0.3কে যদি আমি 0.1 দিয়ে গুণ করি, আমি কিন্তু ম্যাথে কাঁচা না, আমি ক্যালকুলেটর এই কারণে ইউজ করতেছি, কারণ হইতেছে ভুল যাতে না হয়, এই জন্য ক্যালকুলেটর ইউজ করতেছি। ভুল হয় নাই, কারণ ভুল হলে আমি ম্যাথটা মিলাতে পারবো না পরে আরেক বেদ যদি। তো এইটা হইতেছে তোমার 0.003 মোল, এটা হচ্ছে একম পাত্রের মোল। ঠিক আছে? এখন তুমি যখন একম পাত্র এবং দ্বিতীয় পাত্র অ্যাড করছো তৃতীয় পাত্রে, তখন কি হয়েছে? তখন নতুন একটা দ্রবণ তৈরি হয়েছে, রাইট? যে দ্রবণের দুইটা কম্পোনেন্ট পাইছো, একটা হচ্ছে একটা ছিল AgBr আর একটা হচ্ছে NaCl। ঠিক আছে? যার মধ্যে আমরা বলতেছি, আমার ধারণা করতেছি যে AgBr এর কি হতে পারে? অদক্ষেপ পড়তে পারে। আচ্ছা, যখন তুমি এই দুইটা পাত্র মিল করছো অর্থাৎ মিশাইছো, এটার ছিল 100 ml, এটার ছিল 100 ml। নতুন দ্রবণের আয়তন তখন কত হয়েছে? তখন নতুন দ্রবণের আয়তন হয়েছে, টোটাল ভি হয়েছে 200 ml। কথা বোঝা গেছে? আমি এই মোলটা এই কারণেই বের করলাম, এখন আমি 200 ml এর মধ্যে এই মোলটার ভ্যালু কতটুক হবে, কত হবে সেটা জানবো। এই জন্যই হইতেছে আমি এর মোলগুলো বের করে নিলাম। ঠিক আছে? মেইনলি আমার মানে সরি, এই 200 ml এর মধ্যে এই দুটার ঘনমাত্রা কত হবে সেটা জানার জন্যই বেসিক্যালি আমি এই মোলগুলো বের করে নিলাম। দেখো, তুমি একটু এখানে যাও, তুমি যে দুইটা পাত্র মিশাইছো এটা তো সেমই আছে, পরিমাণটা তো সেম আছে, খালি গিয়ে আমার আয়তনটা বেড়ে গেছে। বাট তুমি যেই পরিমাণ AgCl মিশাইছো, যেই পরিমাণ সোডিয়াম ব্রোমাইড মিশাইছো, এটার তো কোনো পরিবর্তন হয় নাই। হয়েছে কি? তো তুমি কতটুক মিশাইছিলা এটাই আমরা বের করছি বেসিক্যালি, এটাই আমরা দুটা বের করে নিছি যে তুমি কতটুকু মিশাইছিলা। তোমার দেখা যাচ্ছে তুমি প্রথম পাত্রে মিশাইছিলা হচ্ছে যেটাকে আমি বলতেছি AgCl, সেটা মিশাইছিলা 0.0001 মোল। আর তুমি দ্বিতীয় পাত্রে তোমার যে NaBr সোডিয়াম ব্রোমাইড মিশাইছিলা, এটা ছিল তোমার 0.003 মোল। এতটুকু মিশে, এটা ফিক্সড অ্যামাউন্ট যেটা তুমি মিশাইছিলা। এখন মিশনের পর যখন 200 ml হয়েছে, তখন এদের সিনারিওটা কি হয়েছে? তখন এদের সিনারিওটা কি হয়েছে দেখো, এটা একটু ছোট করে দিই, একটু ছোট করে দিলে, এটা ছোট করে দিই, ঠিক আছে? এটা হচ্ছে আমার মানটা। এখন দেখো সিনারিওটা কি হয়েছে। সিনারিওটা কি হয়েছে দেখো, প্রথম পাত্রে কি ছিল আমার? হইতেছে AgCl, রাইট? AgCl। আচ্ছা, এখান থেকে কি পাইছি? Ag প্লাস Cl মাইনাস পাইছি। দ্বিতীয় পাত্রের সিনারিওটা কি ছিল? সোডিয়াম ব্রোমাইড ছিল, যেখান থেকে আমি কি পাইছি? সোডিয়াম প্লাস আর ব্রোমিন মাইনাস পাইছি, রাইট? এই দুটো যখন আমি মিশাইছি, তখন আমি কি পাইছি? AgBr পাইছি, রাইট? AgBr পাইছি। AgBr যখন আমি পাইছি, যখন আমি AgBr পাইছি, আমার ডেটায় দেওয়া ছিল দুইটা হচ্ছে কম্পোনেন্ট, একটা হচ্ছে AgBr, একটা NaCl। এর মধ্যে NaCl এর KSP বা কোনো ইনফরমেশন দেওয়া নাই। সো আমরা এটা, আমাদের কাজ কমে গেছে। সো এখানে আমরা বলতেই পারি যে NaCl এর এখানে কোনো ধরনের ঝামেলা হয় নাই। ঝামেলা হয়েছে কার? AgBr এর। এই জন্যই তার ভ্যালুটা দেওয়া আছে। অর্থাৎ এখানে আমার অদক্ষেপটা কার পড়ছে? AgBr এর অদক্ষেপ পড়ছে। এখন AgBr এর যে Ag এবং Br, এটা কই থেকে আসতেছে? Agটা আসতেছে AgCl থেকে, Brটা আসতেছে NaBr থেকে। অর্থাৎ আমি যে এখানে ভ্যালুগুলো বের করছি, এই ভ্যালুগুলো মূলত Ag কতটুকু এবং Br কতটুকু, Ag আয়ন কতটুকু বা সিলভার আয়ন কতটুকু বা ব্রোমিন আয়ন কতটুকু, এটা বের করার জন্য বেসিক্যালি আমি এই মোলটা বের করছি। এখন আমি যখন একম পাত্রের মোলটা বলতেছি যে 0.000001 মোল, তখন যেহেতু এটাও এক মোল, এটার এক মোলের জন্য এক মোল সিলভার তৈরি হয়েছে, তাই এটাও 0.00001 মোল। ওকে, তুমি সিলভার আয়নের পরিমাণটা পাইছো। ঠিক সেম ওয়েতে সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম ব্রোমাইডের কত ছিল? 0.003 মোল, 0.003 মোল। এক মোলের জন্য ব্রোমিন আয়ন কতটুকু আসছে? 1 মোল আসছে। তাহলে এটাও
0.003 মোল। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখন নতুন ইনফরমেশন আমরা কি পাইলাম? সিলভার প্লাসের মোল কতটুকু? 0.00001 মোল। আর হচ্ছে ব্রোমিন আয়নের মোল কতটুকু? এর মোল কতটুকু? 0.003 মোল। ওকে, এই দুটো ইনফরমেশন আমি পাইছি। ঠিক আছে, আচ্ছা, এই দুটো বের করার জন্য এত কাহিনী করলাম, এত যুদ্ধ করলাম। ঠিক আছে, তোমরা ব্যাপারটাকে যুদ্ধ মনে করেও না। তোমরা যে সিকোয়েন্সটা আমি মেনে ম্যাথগুলো করাইছি, জাস্ট সেই সিকোয়েন্স অনুযায়ী জাস্ট নোট করো, দেখবা যে সুন্দর একটা সিকোয়েন্স পেয়ে গেছো। ঠিক আছে, এখানে একটু জায়গার স্বল্পতার কারণে আমাকে বারবার স্লাইডটা চেঞ্জ করতে হচ্ছে, বাট সমস্যা না। বাট আমি যেভাবে বললাম ফার্স্টে কী করবা, দেন সেই অনুযায়ী স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 যেভাবে ভাগ করে দিচ্ছি সেই অনুযায়ী স্টেপ ওয়াইজ স্টেপ নোট করো, দেখো একটা সুন্দর একটা সিকোয়েন্স পেয়ে যাও। ওকে, আচ্ছা, আমরা ফার্স্টে কী করছি? AgCl এর কেএসপি থেকে আমি Ag আয়নের হচ্ছে AgCl এর হচ্ছে ঘনমাত্রা বের করছি। ঘনমাত্রা থেকে কি করছি? S/V সূত্র ইউজ করে AgCl এর মোল বের করছি। দেন আমার যে বিক্রিয়াটা আয়ন কিভাবে কনভার্ট হচ্ছে, কত মোলের জন্য কত আয়ন তৈরি, কত মোল আয়ন তৈরি হচ্ছে, এই বিক্রিয়ার রেশিওটা দেখে আমি Ag প্লাসের মোল সংখ্যা, তারপর ব্রোমিন আয়নের মোল সংখ্যা এটা আমরা বের করছি। হচ্ছে এই গেল স্টেপ 1, 2 and 3। এটা হচ্ছে স্টেপ 4। স্টেপ 4-এ কী করছি? আমি এই দুটো জিনিসগুলো আমার অলরেডি পেয়ে গেছি স্টেপ 1, 2, 3 থেকে। স্টেপ 4-এ কী করবা? আমার নতুন ভি কত হয়েছে? ভি নিউ কত হয়েছে এটা বলো তো? AgCl এর 100 ml, সোডিয়াম ব্রোমাইডের 100 ml, সিলভার ক্লোরাইডের 100 ml, সোডিয়াম ব্রোমাইডের হচ্ছে 100 ml। কত ml হয়েছে? 200 ml হয়েছে। 200 ml বা 0.2 লিটার। এখন নতুন যে AgBr আসবে, নতুন যে দ্রবণে AgBrটা আসতেছে, সেই AgBr-এর তাহলে তোমার এটার ঘনমাত্রা Ag প্লাসের ঘনমাত্রা কত হবে বলো তো? n/0.2 না? ঠিক সেম, S = n/0.2, রাইট? তাহলে তুমি আমাকে এখন বলো যে Ag প্লাসের ঘনমাত্রা কত আসতেছে, তাহলে বলো আমাকে। দেখো, এটা আমি কেন এটা আমি আলাদা করে কেন করতেছি? আমি তো AgBr একসাথে করতে পারতাম, কারণ AgBr আমার একসাথে দরকার নাই তো। আমি কি করব? আমি যখন AgBr এর KIP বের করতে যাব, ভাই শোনো, আমি যখন AgBr এর KIP বের করতে যাব তখন তো আমার আলাদা আলাদা আয়নেরই ঘনমাত্রা লাগবে, তাই না? তো আমি কেন AgBr এর কমপ্লিট ঘনমাত্রা বের করে আমি এরপরে ভেঙে এরপর হাবিজাবি করবো? এটা তোমার দরকার নাই। আমি Ag প্লাসের আলাদা মোল সংখ্যা পাচ্ছি, আমি টোটাল আয়তন দিয়ে ভাগ করে আমি ঘনমাত্রা বের করে নেব। আমি ব্রোমিন আয়নের টোটাল মোল সংখ্যা পাচ্ছি, আমি এটা তার নতুন তোমার আয়তন দিয়ে আমি এটা ভাগ করে ঘনমাত্রা বের করে নেব। সো আমি কেন AgBr এর টোটালটা নিতে যাব? সো ওইটা বাদ, ওই প্রসেস বাদ। আমি কি করব? আমি এখানে যে জিনিসটা আসছে, দেখো এস এর এই যে দুটো জিনিস আমি পাইছি, S1 এবং S2 বা SAg বা SBr যেটাই বলো, সেটা নিয়ে এখন কাজ করব। দেখো তাহলে SAg কত ছিল? 0.00001 ডিভাইডেড বাই ভি কত? 0.2। ওকে, ওকে। আবার বিআর এর কত ছিল? 0.003 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 0.2। এখন আসো এটার ভ্যালুগুলো বের করি। ভ্যালুটা বের করি। ভ্যালুটা কি ছিল? দেখো ভ্যালুটা কি ছিল? 0.00000, 5টা 0 ডিভাইডেড বাই 5টা 0 1 ডিভাইডেড বাই 0.2 কত আসে? দেখো 0.5টা 0 5 আসে। এটা হচ্ছে তোমার মোল পার লিটার। এটা কার? সিলভার আয়নের হচ্ছে ঘনমাত্রা। এরপরে 0.003 ডিভাইডেড বাই 0.2। আচ্ছা, এটা কত আসবে? 0.015। ওকে, ঠিক আছে। আচ্ছা, তুমি দুইটা পেয়ে গেছো। এখন একটু জাস্ট আমি প্রশ্নে চলে যাই। প্রশ্নে আমি কি বলছি? যুক্ত করলে অদক্ষেপ পড়বে কি না, এবং আমার ডেটা দেওয়া ছিল কেএসপির এটা। ওহো, পুরো মিশাই দিলাম। কেএসপি বিআর ইজ ইকুয়াল টু 3 × 10⁻13। ঠিক আছে, 3 × 10⁻13। আচ্ছা, এটা নতুন করে লিখি। কেএসপি AgBr 3 × 10⁻13। 3 × 10⁻13। সরি, এটা 3 না, এটা 5। এটা 5।
5 × 10⁻13। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখন কি করব, আমার কেএসপি দেওয়া আছে, কেএসপি আমার দেওয়া আছে, লাগবে কি কেআইপি তুলনা করার জন্য আরেকটা কি লাগবে, কেআইপি লাগবে। সো আমরা কেআইপি বের করব। কেএসপি আমার দেওয়া আছে, আমরা কি বের করব, কেআইপি বের করব। এই যে আমি দুইটা ভ্যালু পাইলাম, আচ্ছা কেআইপির সূত্রটা কি বলো তো, কেআইপি অফ এজিবিআর, এটা সূত্র কি হবে, কি হবে এটা সূত্র, এটা না যে এজি প্লাস ঘনমাত্রা বিআর মাইনাস ঘনমাত্রা, মানে সক্রিয় ভরের গুণফল। সক্রিয় ভরটা এরকমই, কেন এরকম, কারণ এর কোনো পাওয়ার নাই। কেন পাওয়ার নাই, পাওয়ার আছে, 1 পাওয়ার আছে। কেন 1 পাওয়ার, কারণ আমি এজি বিআরকে ভাঙলে এজি প্লাস বিআর মাইনাস পাবো। এখানে আমি অতিরিক্ত ব্রোমিন বা অতিরিক্ত, বা আমি যে মোল সংখ্যা যেটাকে আমি বলতেছি, মোল সংখ্যা কোনো নাই, সবই 1 মোল করে। এজি বিআর নিজেও 1 মোল, তোমার হচ্ছে ব্রোমিনও 1 মোল, তোমার হচ্ছে সিলভারও 1 মোল, ঠিক আছে। সো আমরা এখানে, তাই আমাদের সক্রিয় ভরের যে পাওয়ারে আমি মোল সংখ্যাটা আমার কত, 1। ওকে, এখন আমি যেটা ঘনমাত্রা বের করলাম না, এই যে মাত্র দুইটা ঘনমাত্রা বের করলাম, মাত্র দুটো ঘনমাত্রা বের করলাম। সো আমি এই দুটো ঘনমাত্রা বসাই দিব, দুটো ঘনমাত্রা বসাই দিব 0.015। ওকে, এই যে দুটো ঘনমাত্রা আমি বসাই দিলাম, সরি সক্রিয় ভর যে আমি বসাই দিলাম, ঠিক আছে, এটা কিন্তু সক্রিয় ভর। যখন আমি বসাইছি এটার মধ্যে যখন বসে তখন ঘনমাত্রা ছিল, ঘনমাত্রা বসানোর পরে যখন আমি পাওয়ার করে ফেলছি দুইটার, তখন কিন্তু সক্রিয় ভর হয়ে গেছে। এটা স্কোয়ার থাকলে মান আর এক রকম হইতো, কিউব থাকলে আর এক রকম হইতো। সো যখন বসানোর আগ পর্যন্ত ঘনমাত্রা ছিল, যখন আমি বসানো শেষ করছি, অর্থাৎ এই ঘনমাত্রার উপর 1 পাওয়ার দিয়ে দিছি, তখন এটা কি হয়ে গেছে, সক্রিয় ভর হয়ে গেছে। এখন এই সক্রিয় ভরের গুণফল করলে আমি একটা ভ্যালু পাবো, যেটার মান কি, কেআইপি, ঠিক আছে। এখন নিশ্চিত রূপে কেআইপির যে ভ্যালুটা, আচ্ছা অদক্ষেপ পড়বে কি পড়বে না জিজ্ঞেস করছে, ঠিক আছে। যদি কেআইপির ভ্যালুটা যদি কেএসপির ভ্যালুর থেকে বেশি হয়, এই মানটা যদি, কেআইপির মানটা যদি কেএসপি যে ভ্যালুটা ছিল 5 × 10⁻13 এর থেকে যদি বেশি হয়, তাহলে অদক্ষেপ পড়ছে। এবং এটা যদি উল্টা হয়, কেএসপি বেশি কেআইপি কম, তাহলে সেক্ষেত্রে অদক্ষেপ পড়েনি। আমার কথা বুঝছো, কেআইপি যদি বড় হয় অদক্ষেপ পড়ছে, কেআইপি ছোট হলে অদক্ষেপ পড়েনি। কার তুলনায়, কেএসপির তুলনায়। এই হচ্ছে আজকের আমাদের আলোচনা, যেখানে আমি তোমাদের দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল এবং অদক্ষেপ পড়বে কি পড়বে না, এই ম্যাথগুলো আমি কভার করছি। পরবর্তী দিন আমরা কমন আয়ন ইফেক্ট শেষ করে আমাদের অধ্যায়ের যে বাকি শিক্ষা পরীক্ষা, এগুলো একটু হালকা গ্লিমস দিয়ে, তারপর হচ্ছে দ্রবণের লবণ শনাক্তকরণ, এগুলোর একটু হালকা গ্লিমস দিয়ে আমরা হচ্ছে আমাদের চ্যাপ্টারটা ক্লোজ করে ফেলবো, ঠিক আছে। সো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, ক্লাসগুলোর ভালো মতো করো, ঠিক আছে।